আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার ইনস্টা অ্যাকাউন্ট নেই দাদু, একটা ছিল কিন্তু ব্যবহার করা হতো না, তাই ডিলিট করে দিয়েছি। আলী আকবর কায়সারকে হতাশ দেখালো। উনি আফসোসের সুরে বলেন, ওই 200+ ফলোয়ারের অ্যাকাউন্টটা তুমি ডিলিট করে দিলে? আমাকে দিয়েও তো পারতে। আমার অ্যাকাউন্টে মাত্র 700 জন ফলোয়ার, আগে 32 জন ছিল, কিন্তু যারা যারা রিয়াক্ট দেয় না তাদের আনফ্রেন্ড করে দিয়েছি আমি। মানন হাসতে হাসতে বলে, ওঠো চলো, আজকে আমি নাস্তা রেডি করব, ফ্রেঞ্চ স্যান্ডউইচ। রাতে আমি খাইনি দেখে যে তুমি আর আব্বুও খাওনি তা আমার জানা আছে, খিদে পাইনি। আলী আকবর সাহেব নাক মুখ কুচকে বলে, ভুলেও না, তোমার গা থেকে ঘাম আর হসপিটালের বাজে গন্ধ আসছে। তোমার হাতের খাবার খেলে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। তুমি গিয়ে গোসল করে নিজেকে এই গাঁজাখোরদের মতো হুলিয়া বদলাও। আমি গিয়ে তোমার বাপকে ডাকছি, ওর কাজ করা উচিত। দিন দিন ভুঁড়ি বেড়ে কি বিশ্রী দেখাচ্ছে। ওই বুড়োকে নিজের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পাবে আমার 2 দিন পর। বলতে বলতে আলী আকবর সাহেব পত্রিকা রেখে উঠে চলে যান। মানন হতাশ হয়ে দেখে নিজের দাদুকে। মিনিটের মধ্যে তার আর তার আব্বুর ইজ্জতের রফাদফা করে দিল। এই বুড়ো স্যালানের ড্রিপ হয়ে ধীরগতিতে বিন্দু বিন্দু স্বচ্ছ তরল নলার মতো চিকন বস্তুতে প্রবেশ করছে। সেই নলা একটা সুইয়ের মাধ্যমে গিয়ে পৌঁছাচ্ছে কেমোপোর্টে। গত 2 ঘন্টা ধরে এভাবেই চলছে মোহর দ্বিতীয় সাইকেল কেমোর প্রথম দিনের ডোজটা। নার্সের ভাষ্যমতে আরও 3 থেকে 4 ঘন্টা এভাবেই চলবে। মোহর যেন দম বন্ধ হয়ে আসার জোগাড়। সে সোজা হয়ে চুপচাপ শুয়ে আছে, নড়াচড়া করার কোনো উপায় নেই, কারণ কেমোটা হাতে করে ক্যানোলার মাধ্যমে নয়, বরং বুকে সরাসরি কেমোপোর্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মোহর মনে হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শাস্তি বোধহয় এটাই, আর কোনো যন্ত্রণা এর থেকে বড় হতে পারে না। রোগটা যতটা না ভয়ঙ্কর তার থেকেও এর চিকিৎসা প্রক্রিয়া আরও বেশি যন্ত্রণাদায়ক। মনে মনে বারবার আওড়াচ্ছে, কেউ এই শাস্তি না পাক কখনো, আমার চরম শত্রুও না, কেউ ভোগ না করুক এই যন্ত্রণা কখনো। ভেতরে ভেতরে ঝড় পেয়ে চললেও উপরে তার সিকিভাগও প্রবাস করছে না মোহ, বরং নীরবে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। মায়া ছিল তার পাশে, বারবার মোহকে জিজ্ঞেস করছে, আপেল খাবি? এটাতেই একটু, নাকি কমলা ছিলবো? একটু পানি খাবি? ডক্টর কিন্তু দিনে তোকে 2 থেকে 3 লিটার পানি খেতে বলেছে। যত বেশি পানি খাবি তত তাড়াতাড়ি ইউরিনের সাথে শরীরের এক্সেস মেডিসিন জীবাণু সব বের হয়ে যাবে। মোহ শুনে সব প্রত্যুত্তর করে না। মায়াকে সে বোঝাতে পারবে না যে এই মুহূর্তে উঠে বসার চেষ্টা করলে তার বুকে কেমন অনুভূত হবে। না, সে এটা বোঝাতে পারবে যে তার কিছুই খেতে ইচ্ছে করে না। লোভনীয় সব খাবারের প্রতিও তার রুচি কাজ করছে না, বরং বেশ মনে হচ্ছে সেসবকে। অবশ্য যে ভোগ করছে সে বাদে কেউ কখনো বুঝবেও না এর জটিলতা। কেবলমাত্র শব্দ গুচ্ছ কম হয়ে যাবে কাউকে মোহর এই অনুভূতিগুলো বোঝাতে। মোহর তরফ থেকে কোনো সারা শব্দ না পেয়ে মায়া হতাশ হয়ে উঠে দাঁড়ায়। ইমার্জেন্সি নার্স কল করার ওয়ার্ড রিমোটটা মোহর হাতের কাছে ধরিয়ে দিয়ে বলে, ওয়াশরুম থেকে আসছি আমি, খারাপ লাগলে রিমোট চেপে দিবি, সাথে সাথে নার্স এসে পড়বে। আর তাছাড়া বাবাও দরজার ওপাশে আছে, বাবাকেও ডাকতে পারিস। মায়া ওয়াশরুমে চলে যেতে মোহ আবার সিলিংয়ের দিকে দৃষ্টি স্থির করে। নিজেকে হুট করেই পৃথিবীর বুকে একটা উটকো ঝামেলা মনে হচ্ছে তার। ওই লোকটার সাথে কেন এরকম গায়ে পড়া আচরণ করলো সে? কি কারণে নিজেকে এতটা সস্তা হিসেবে তুলে ধরলো সে? লোকটার নিশ্চয়ই ধারণা হয়েছে মোহ খুব শ্রেষ্ঠ স্বভাবের একটা গায়ে পড়া মেয়ে, অথচ মোহ তার মাথায় এতদিন এক মুহূর্তের জন্য এমন চিন্তা আসেনি। সে শুধু জানতো সে ওই লোকটার সঙ্গ উপভোগ করছে, অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো। ক্ষণিকের কথা, ক্ষণিকের আলাপ সবটাই কেবল মোহর ভাল লাগতো। কোথাও না কোথাও তার মন ধরে নিয়েছিল ওই লোকটা, বোধহয় তার যন্ত্রণাটা না বলা সত্ত্বেও বুঝতে পারবে। ডক্টর মানুষ তো, পেশেন্টদের উপর গভীর পড়াশোনা আছে তাদের। কোনো রোগী কতটুকু কষ্ট পাচ্ছে ওই ধারণাটুকু নিশ্চয়ই ওনাদের আছে। কিন্তু গতকাল মোহ উপলব্ধি করেছে তার এবং ওই ডাক্তারের দৃষ্টিভঙ্গি ভিন্ন। মোহর কাছে যা ছিল উপভোগ তুল্য, ওই লোকের কাছে সেই একই বিষয় ছিল বিরক্তির কারণ। তবে এবার মোহর চোখ খুলে গিয়েছে, আর কারো বিরক্তির কারণ হবে না সে।
তার কারণে সবার ব্যক্তিগত জীবনে অসুবিধা হচ্ছে। মোহ কারো অসুবিধার কারণ হতে চায় না, তাই আচমকাই সে মনে মনে একটা কিছুর কামনা করে বসে। এই কামনা কিংবা চাওয়া তার খুবই একান্ত আবদার সৃষ্টিকর্তার প্রতি, খুবই একান্ত। মননের রাগের বশে তার দাদু এবং আব্বুর সাথে করে ফেলা ব্যবহারটা নিয়ে তাদের সঙ্গে মিটমাট হয়ে গিয়েছে পরের দিন সকালে। যদি কিছু অমীমাংসিত থেকে যায় তাহলে সেটা হলো মোহ। মোহকে ঘিরে মননের সবকিছুই কেমন যেন অমীমাংসিত, কোনো কুলকিনারা খুঁজে পায় না সে। সেদিন বিকালে দেখা মোহর মুখটা হুটহাট তার সামনে ভেসে ওঠে। ওই তারার মতো জলজল করা মেয়েটার মুখখানি আধারে নিভে যাওয়া দৃশ্যটা মননকে তাড়া করে। অবশ্যই আসে মস্তিষ্ক এবং চিত্ত। অনুভব করে খুব বড় একটা ভুল করে ফেলেছে সে। তার জন্য হয়তো মেয়েটার মন খারাপ হয়েছে। সে মন খারাপের দায় সম্পূর্ণটাই মননের। পর মুহূর্তেই তার মনে হয় সে অতিরিক্ত ভাবছে। মোহর জীবনে সে বিশেষ কেউ নয়, যার কারণে মোহ দীর্ঘক্ষণ মন খারাপ দিবস পালন করবে। কেবিনের টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে কফি খেতে খেতে মোহকে ঘিরে মননের ভাবনাগুলো তার মোড় পর্যন্তই সীমাবদ্ধ থাকলো। দ্বিধাদ্বন্দ্ব আর মন ও মস্তিষ্কের মাঝে চলা যুদ্ধ নিয়ে মনন আর মোহমুখী হলো না, হয়তোবা আর হবেও না। ঝিম ধরা রবে কেটে যায় 4-4টা দিন। মনন ব্যস্ত হয়ে পড়ে নিজের কর্মজীবন নিয়ে পুরোপুরি। মোহর অবস্থা রয় অজানা। খুব আকস্মিকভাবে দেখা হওয়া মানুষ দুটোর পথ আলাদা হয়ে গেল যেন আরও আকস্মিকভাবে। আদৌ পথ আলাদা হয়েছে কে জানে। শীততাপ নিয়ন্ত্রিত কেবিনটায় মুখোমুখি বসে আছে দুজন যুবক। আজকে লাইফ কেয়ার হসপিটালে অনুষ্ঠিত সেমিনারে অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের সাক্ষাৎ হয়েছে। মননের সামনে বসে থাকা যুবকটা তার কলেজ লাইফের ক্লাসমেট। বর্তমানে একজন সাইকিয়াট্রিস্টের পেশায় ডক্টর হিসেবে নিযুক্ত আছেন। নাম ডক্টর মাসুক মৃধা। হুট করে এত বছর পর দেখা হওয়ায় দুজনেই যেন খুব খুশি। কথায় কথায় মনন জেনেছে মাসুক বর্তমানে বিবাহিত, স্ত্রী রয়েছে তার। সেমিনার শেষে পেশেন্ট ভিজিটের জন্য মনন 13 তলায় গিয়েছিল, সঙ্গে ছিল মাসুক। ফেরার পথে আচমকা একটা নির্দিষ্ট কেবিনের সামনে এসে মনন অজান্তেই থেমে গিয়েছিল, তাকিয়েছিল কেবিনের দরজার পানে। সেই ব্যাপারটা মাসুক লক্ষ্য করে জানতে চায় দাঁড়িয়ে পড়ার কারণ। মনন সেখানে আর কথা বাড়ায়নি, বরং মাসুককে নিজের কেবিনে কফির জন্য অফার করে। কফি খেতে খেতেই না হয় মাসুকের প্রশ্নের জবাব দেওয়া যাবে সেই ভাবনা থেকে ধোঁয়াটা গরম কফির মগে একটা চুমুক বসিয়ে মনন বলে ওঠে, 1307 নং কেবিনে একজন পেশেন্ট অ্যাডমিট আছে, একটা মেয়ে। আমি ওই মেয়েটাকে হার্ট করেছি নিজের কথার দ্বারা। কখনো মনে হয় ওর কাছে ক্ষমা চাওয়া উচিত, কখনো মনে হয় ওর মুখোমুখি আর না হওয়াই ভালো। মননের কলেজ লাইফের ক্লাসমেট, বর্তমানে ডক্টর মাসুক মৃধা নীরবে শুনে সবটা। সূক্ষ্ম চোখে লক্ষ্য করে মননের মুখের অভিব্যক্তি, অতঃপর প্রশ্ন করে, পেশেন্টের সিচুয়েশন কি? ফিমারে টিউমারে ক্যান্সারের জীবাণু রয়েছে, 3rd স্টেজ ক্যান্সার। ফিমারে টিউমার? কিন্তু আমার জানা মতে তো তুমি ব্লাড ক্যান্সারের পেশেন্টদের ডিল করো। বোন অ্যান্ড সফট টিস্যু ডিপার্টমেন্টের পেশেন্টের সঙ্গে তোমার সূত্রটা মেলাতে পারছি না। মনন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সে এক লম্বা ঘটনা। তোমাকে ছোট করে বলি, প্রথমে কাকতালীয়ভাবে 3 বার আমাদের দেখা হয়। তারপর থেকে সামহাও ব্যাপারটা আর কাকতালীয় থাকে না। ও মাঝে মধ্যে দেখা করতে চাইতো, হয়তো আমিও মনে মনে চাইতাম। ও দেখা করতে চাইলে কখনো নিষেধ করতে পারতাম না কেন জানি। ও আমার আশেপাশে প্রশ্রয় খুঁজতো, না চাইতেও আমি কিভাবে যেন ওকে প্রশ্রয় দিতে থাকি। ব্যাপারগুলো খুব কনফিউজিং। ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাই ভেবে নিলাম দূরত্ব বুঝিয়ে চলাটাই বেটার। মাসুক আনমনে হাসে। নীরবে হাসতে হাসতে কফির মগে চুমুক দিয়ে প্রশ্ন করে, প্রথম কাকতালীয় দেখাটা কবে হয়েছে তোমাদের? মননের তরফ থেকে আসে সঙ্গে সঙ্গে জবাব, ঠিক 1 মাস আগে। আচ্ছা, কি পরেছিল সেদিন সে? কালো রঙের একটা জামা। মননের জবাবে এবারও কোনো জড়তা নেই, তবে জবাবটুকু দিয়েই সে অবাক হয়। মাসুককে প্রশ্ন করে, এসব কেন জানতে চাইছো? মাসুক জবাব দেয় না, বরং পাল্টা প্রশ্ন করে, তুমি ওকে নিয়ে খুব কনফিউশনে ভুগছো তাই না? মনন এবার কেবল মাথা নেড়ে হ্যাঁ বলে। মাসুক কিছুটা গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে, সরাসরি মননের দিকে তাকিয়ে বলে, কোনটার সমাধান আগে চাও? ওকে নিয়ে নিজের দ্বিধার, নাকি ক্ষমা চাওয়াটা উচিত হবে, নাকি অনুচিত সেই ব্যাপারে সিদ্ধান্ত সংক্রান্ত? মনন কিছুক্ষণ মাসুকের দিকে তাকিয়ে থেকে জবাব দেয়। দ্বিতীয়টার। মাসুক কোনো ভনিতা না করে বলে, আমার সাজেশন চাইলে আমি সাজেস্ট করব ক্ষমা চেয়ে নেওয়া। কারণ হিসেবে বলা যেতে পারে ওর সিচুয়েশনটা 3rd স্টেজ ক্যান্সার আছে ওর।
সার্ভাইভাল চান্সের সম্পর্কে তোমার ধারণা আমার থেকেও বেশি, তাই বলবো সুযোগটা হাতছাড়া করো না। খুব বেশি দেরি হয়ে গেলে আজীবন আফসোস থেকে যাবে। আমি চাই না তুমি আফসোস করো। মনন আচমকায় নিস্তব্ধ হয়ে যায়। মনে পড়ে যায় মোহর কেসের সার্ভাইভাল রেট সম্পর্কে। অনুভব করলো তার বুক কাঁপছে। অদ্ভুত অসহায়ত্ব যেন তাকে গ্রাস করে ফেলছে। আবারও মনে পড়ে যায় মোহর মুখটা। ওই জলজান্ত মানুষটার না থাকার সম্ভাবনায় যে তার যায় আসছে তা তার চেহারায় স্পষ্ট ফুটে ওঠে। মাসুক লক্ষ্য করে সবটা। সে বলে ওঠে, এবার আসি তোমার মনে চলতে থাকা দ্বিধাদ্বন্দ্বের আলাপে। তুমি ইচ্ছা অনিচ্ছায় মেয়েটার সঙ্গে জড়িয়ে পড়েছ। তুমি স্বীকার করো কিংবা না করো, দিস ইজ ফ্যাক্ট। খালি চোখে দেখতে গেলে তোমাদের মাঝে কিছুই নেই, এটাই সত্য। কিন্তু দৃষ্টির আড়ালে তোমাদের মাঝে কিছু না থেকেও অনেক কিছু একটা আছে, এটাও অস্বীকার করার সুযোগ নেই। তোমার দ্বিধাদ্বন্দ্বের সমাধান হিসেবে আমি শুধু এতটুকুই বলতে পারি, তোমাদের মাঝে থাকা সেই কিছু একটাকে এখন তোমারই খুঁজে বের করতে হবে। ইটস টোটালি আপ টু ইউ। মনন শুনে সবটা। কোনো প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই তাকে গভীর ভাবনায় ডুবতে দেখা যায়। মাসুক তা লক্ষ্য করতেই হঠাৎ তার মন খারাপ হয়ে যায়। তার সামনে বসা এই ছেলে যদি সেই কিছু একটাকে খুঁজে পায়, তারপর কি হবে? কি হতে পারে তার পরিণতি? মেয়েটার জীবনের স্পষ্ট নিশ্চয়তা নেই কোনো। পরিণতিটা যদি করুণ হয়? ভাবতে ভাবতেই মাসুক ধীর গলায় প্রশ্ন করে, 1307 নংয়ের কেবিনের পেশেন্টের নামটা কি বাই দ্য ওয়ে? মনন ভাবনা থেকে বেরিয়ে জবাব দেয়, মোহ। মাসুককে বিদায় করে মনন ব্যস্ত পায়ে দ্রুত লিফটের দিকে হাঁটা ধরে। দুটো লিফটেরই বাটন চেপে দিয়ে অপেক্ষা করতে থাকে। মস্তিষ্কে বারবার আলোড়িত হচ্ছে মাসুকের বলা কথাগুলো। সুযোগটা হাতছাড়া করো না। খুব বেশি দেরি হয়ে গেলে আজীবন আফসোস থেকে যাবে। আমি চাই না তুমি আফসোস করো। হঠাৎই মনে ভয় হয় মননের। যদি যদি দেরি হয়ে যায়। লিফট আসতে দেরি হচ্ছে দেখে অধৈর্য হয়ে যায় মনন। তাকিয়ে দেখে একটা লিফট এখনো 12 তলায় দাঁড়িয়ে আছে, অপরটা 8 তলায়। ভিন্ন ভিন্ন ফ্লোরে থেমে লিফটে নামতে খুব সময় লাগবে। এতটা সময় তার সয় না মননের। সে কয়েক কদম পাশে ইমার্জেন্সি স্টেরওয়ের দিকে চলে যায়। খালি সিঁড়ি বেয়ে এক প্রকার দৌড়ে উঠছে মনন। মাত্র 7 তলায় উঠেছে সে। এক চাপে সিঁড়ি বেয়ে দৌড়ে ওঠার কারণে নিঃশ্বাসে টান পড়েছে তার। থেমে কিছুক্ষণ দম ফেলে সে আবার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। তার পা জোড়া থামে একেবারে 13 তলায় পৌঁছে। দ্রুত করিডর পেরিয়ে মোহর কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। মুহূর্তেই তীব্র অস্বস্তিতে পড়ে যায় সে। কেবিনের ভেতর থাকা মানুষগুলো অবাক হয়ে দেখছে তাকে। মনন আড়ষ্ট গলায় বলে, সরি ফর ডিস্টার্বিং। কথাটুকু বলে মনন কেবিন থেকে বেরিয়ে যায়। সোজা চলে যায় 13 তলার নার্স কাউন্টার এরিয়াতে। গিয়ে একজনকে প্রশ্ন করে, রুম নং 1307 এর পেশেন্ট কোথায়? কাউন্টারে বসে থাকা নার্স প্রশ্ন করে। পেশেন্টের নাম? মেহনামা ফেরদৌস মোহ। নার্সটা কম্পিউটারে কিছু একটা চেক করে জানায়, স্যার, উনি তো কেমো শেষ করে বিকেলেই ডিসচার্জ নিয়ে চলে গিয়েছেন। কোনো প্রয়োজন? মনন আর কিছু বলতে পারে না। নীরবে সেখান থেকে প্রস্থান করে সোজা ছাদে চলে যায়। ছাদে দমকা হাওয়া চলছে। মনন তোয়াক্কা করল না, বরং কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে নিজের পকেট থেকে ফোন বের করে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে মোহর নাম্বারে কল করে। কিন্তু দুর্ভাগ্যবশত ফোনের অপর পাশ থেকে নারীকণ্ঠ বলে ওঠে, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইউজড আনরিচেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। মননের বুকের ভেতর অদ্ভুত এক সর্বনাশা ধ্বনি বাজতে থাকলো। মোহ চলে গিয়েছে। সে কি খুব দেরি করে ফেলল? সুযোগ কি হাতছাড়া হয়ে গেল? অসহায়ত্ববোধ ঘিরে ধরল মননকে। অদ্ভুত অসহায়ত্ববোধ। এই অসহায়ত্ববোধ থেকে মুক্তি শুধুমাত্র মোহ তাকে দিতে পারবে। কিন্তু কোথায় পাবে সে মোহকে? কোথায় খুঁজবে? সকাল থেকে দুবার বমি করে গা ভাসিয়েছে মোহ। গতকাল কেমো দিয়ে আসার পর থেকেই মনে হচ্ছে মুখের রুচি যেন পুরোপুরি মরে গিয়েছে। যাই খাচ্ছে তা পেটে সইছে না। ঠেলে ঠুলে আবার গলা দিয়ে বেরিয়ে আসছে। উৎকৃষ্ট খাবারের অংশ মাখা জামা বদলে পরিষ্কার একটা জামা পরে বিছানায় শুয়ে আছে মোহ। মন মেজাজ দুটোই বিক্ষিপ্ত। শরীরটা দুর্বল। খিদে পাচ্ছে, কিন্তু খাবার দেখলে আবার খাওয়ার ইচ্ছে মরে যাচ্ছে। কি অদ্ভুত এক সমস্যা। মোহর সমস্যার সমাধানের চেষ্টায় ব্যস্ত শায়লা। বারবার এইটা সেটা বানিয়ে নিয়ে আসছে মোহর জন্য। হয়তো একটা কিছু মেয়েটা একটু তৃপ্তি নিয়ে খেতে পারবে। শিহান অফিসে গিয়েছে সকালবেলায়, আর মায়া ব্যস্ত পড়াশুনো নিয়ে। কাল বাদে পরশু কলেজ খোলা।
কোচিংয়েরও বহু পড়া জমে আছে তার। বিশাল ঘরটায় একা অনুভব করে মোহ বিছানা ছেড়ে নামে। একবার ভাবে মায়ের কাছে যাবে, কিন্তু পরক্ষণে মনে হয় মায়াকে বিরক্ত করা ঠিক হবে না। শায়লা নিচে রান্নাঘরে আছে, ওখানে যেতেও ইচ্ছে হয় না মোহর। মশলা ঝাঁজে কাশি আসে তার, তাই সে সরাসরি চলে যায় নিজের দাদুর রুমে। পরিষ্কার বিছানায় সোজা হয়ে শুয়ে আছেন একজন 70 বছরের পৌর নারী। অসুস্থতার ভারে চেহারায় তার ভাঙা ছাপ, খোলা চোখ জোড়া সিলিংয়ের দিকে নিবদ্ধ। বিগত বেশ অনেকগুলো বছর ধরে বৃদ্ধা জীবনটাই বিছানার মাঝেই সীমাবদ্ধ। প্রাণ থাকতো এক নিষ্প্রাণ অচল জীবন পার করতে করতে মৃত্যুর সময় গুনছেন তিনি। মোহ সরাসরি বিছানায় উঠে দাদুর পাশে শুয়ে পড়ে। জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার দাদুকে, কিন্তু সে তা করে না। যদি দাদুর অস্বস্তি বা ব্যথা লাগে, মুখ ফুটে তো তা বলতে পারবে না দাদু। মোহ অনিচ্ছাকৃতভাবেও কাউকে কষ্ট দিতে আগ্রহী নয়, তাই সে নিজের ইচ্ছাকে দমিয়ে ফিসফিসিয়ে বলতে থাকে। আমার কিছু ভালো লাগে না কেন দাদু? বৃদ্ধার কানে পৌঁছায় নাতনির কথা, তবে তিনি জবাব দিতে অপারগ, তাই কেবল শুনে যায় নীরবে। মোহ বলতে থাকে, আমি এখন তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি। জীবন মৃত্যুর মাঝে ঝুলে থাকাটা খুব যন্ত্রণার হয়। আমরা দুজন একই যন্ত্রণা পাচ্ছি। এই যন্ত্রণা থেকে মুক্তি একটাই হয়, হয় এপার না হয় ওপারে চলে যাওয়া। বাবা আমাকে এপারে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, কিন্তু ওপার থেকেও তো আমাকে নিয়ে যাওয়ার জন্য টানছে। মাঝে মধ্যে কি মনে হয় জানো, এই দুই পাশের টানাটানিতে আমি হয়তো দুই ভাগ হয়ে দুদিকে চলে যাব, কিন্তু সেটা তো সম্ভব না, তাই না? জানো, বাবা তোমাকেও ধরে রাখার সব চেষ্টা চালিয়ে যাচ্ছে এত বছর ধরে। কারণটা কি জানো? তোমার ছেলে খুব ভীতু দাদু। সে আমাদের হারাতে হয়তো খুব ভয় পায়, কিন্তু আল্লাহর ইচ্ছার থেকে তো পৃথিবীর কোনো মেডিকেল ট্রিটমেন্ট বড় নয়, তাই না? যদি মেডিকেল ট্রিটমেন্টই যথেষ্ট হতো, তাহলে তো মাও আমাদের ছেড়ে চলে যেত না। কিন্তু আল্লাহর মর্জি ছিল বলেই মা ওনার কাছে চলে গিয়েছে। কে জানে, হয়তো তুমি আমিও চলে যাব। অবশ্য বাবাকে নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। বাবার কাছে মায়া আছে, মায়া বাবাকে সামলাতে পারবে। মায়া অবশ্য সবাইকেই সামলাতে পারে। ও একদম তোমার আর মার মতো হয়েছে। আমি তোমাদের মতো হলাম না কেন? আমি তোমাদের মতো হলে কি বাবা আমাকেও ভালোবাসতো? এতদূর বলতেই থেমে যায় মোহ। চোখ ছলছল করছে তার। তাকিয়ে দেখে দাদুর চোখের কোণায় পানি। মোহ হাত দিয়ে তা মুছে দিয়ে হেসে বলে, কি মনে হয় তোমার আমিও টাইটানিক 2 কাহিনী লিখতে পারবো? দেখো কি ইজিলি তোমাকে ইমোশনাল করে দিলাম। সেম টাইপ ডায়ালগ লিখলে মুভির দর্শকদেরও কাঁদাতে পারবো। মুভি হিট, স্ক্রিপ্ট রাইটার হিট, জোস হবে না ব্যাপারটা? বলেই মোহ আরেক দফা হাসতে থাকে। সে নিছক মজা করে এই কথাগুলো বলেছে। ঠিক সেই মুহূর্তে দরজার অপর পাশে দাঁড়িয়ে থাকা মায়া দ্রুত সেখান থেকে প্রস্থান করে। নিজের রুমে এসে দরজা লক করে বিছানায় বসে পড়ে সে। চোখ ছলছল করছে তার। দাদুকে বলা মোহর কথা সবটাই শুনেছে সে, আর শোনার পর থেকেই তার খুব কান্না পাচ্ছে। কান্নাটা ঠিক কী কারণে আসতে চাইছে তা মায়ের জানা নেই। সে কেবল জানে তার এখন হালকা হওয়ার জন্য কাঁদতে হবে। মায়া যখন বাঁধহারা নীরব কান্নায় মগ্ন, তখন আচমকাই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে শুভ্রর নামটা ভেসে আছে। মায়া অপেক্ষা না করে ফোনটা তুলে। অপর পাশে শুভ্র তার নাক টানার শব্দ শুনে জানতে চায়, দোস্ত কি হয়েছে? সব ঠিক আছে? মোহ ঠিক আছে? মায়া উত্তর দিতে পারে না। তার কান্নার গতি বাড়ে। বাবার মতো তারও খুব ভয় হয়। কাউকে হারাতে চায় না সে। সে সবাইকে সুস্থভাবে নিজের জীবনে চায়। গভীর রাত তখন। জানালার পর্দার ফাঁক গলে পূর্ণচাঁদের আলোয় রুমটা আলোকিত হয়ে আছে। বিছানায় গভীর ঘুমিয়ে তলিয়ে থাকা রমণীর ঘুম ভাঙে আচানক। খুব অস্থির অনুভব করছে সে। চোখ খোলার চেষ্টা করতে নিয়ে টের পেল চোখের পাতা খুব ভারী অনুভূত হচ্ছে, সেই সাথে জ্বালাও করছে। একা রুমটায় মোহ উপলব্ধি করল হুট করে বিনা নোটিশে জ্বর এসে হাজির হয়েছে। শরীরের প্রতিটা ভাঁজে সেই জ্বর নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। কি এক মুশকিল। মোহ চেষ্টা করে একা উঠে বসার, কিন্তু শরীরের সামান্যতম বল খুঁজে পায় না সে। মোহর আফসোস হয়। মায়া বারবার করে তার সঙ্গে থাকতে চাইছিল, কিন্তু সেই ঠেলেঠুলে মায়াকে নিজের রুমে পাঠিয়ে দিয়েছে। এখন কি করবে সে? অন্য কোনো উপায় না পেয়ে মোহ হাতড়ে ফোনটা খুঁজে বের করে বালিশের ভাঁজ থেকে জোর করে চোখ মেলে তাকিয়ে ফোনটা সুইচ অন করে সে। গতকাল থেকে সে নিজের ফোন সুইচ অফ করে ফেলে রেখেছিল। কারণ হলো তার ক্লাসমেটটা।
ওদের কৌতূহলী মেসেজ এবং কল এড়ানোর জন্য এটাই সব থেকে সহজ উপায় মনে হয়েছে মোহর। ফোন অন করতে মিসড কলের নোটিফিকেশনে স্ক্রিন ফুল হয়ে যায়। মোহর সেসব উপেক্ষা করে কন্ট্যাক্ট লিস্টে চলে যায়। ঝাপসে উত্তপ্ত চোখে কিছুটা স্ক্রল করে একটা নাম্বার ডায়াল করে। কানে ফোনটা চেপে ধরে ফের চোখ বুজে নেয় সে। এসির ভিতরে মনে হচ্ছে সে পড়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ রিং হতেই ফোনটা রিসিভ হয়। মোহ অপর পাশের মানুষের কিছু বলার অপেক্ষা না করে নিজেই দুর্বল গলায় বলে, একটু রুমে আয় তো। কাউকে ডেকে বিরক্ত করিস না। জ্বর এসেছে মনে হয় সামান্য। সাথে করে একটু পানি নিয়ে আয়, মেডিসিন খেয়ে নিব। বলেই মোহ চুপ হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা বজায় থাকে। অতঃপর তাকে অবাক করে দিয়ে একটা পুরুষস্বর বলে ওঠে, আমাকে আসতে বলেছেন? মোহ জ্বরের ঘরে চমকায়। ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে ধরে দেখে সে মায়ার জায়গায় ভুল করে অনাকাঙ্ক্ষিত নাম্বারে ডায়াল করে ফেলেছে। সাথে সাথে সে ফোন কানে চেপে ধরে বলে, সরি, ভুলে নাম্বার ডিলিট করে দিচ্ছি। ভুলেও আর কখনো কল যাবে না। এগেইন সরি। মোহর সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বেই অপর পাশের ব্যক্তিটি বলে ওঠে, আই এম সরি মোহ, ওদিনের জন্য সরি, হার্ট করার জন্য সরি। মোহ কিছু বলতে পারে না, বুঝে উঠতে পারছে না কিছু। কেবল টের পাচ্ছে তার ঘাড়ের নিচে বালিশের দিকটা শরীরের উত্তাপে গরম হয়ে গিয়েছে। মোহকে অবশ্য আর কিছু বলতেও হয় না, মনন নিজেই বলে ওঠে, কখন থেকে জ্বর আপনার? জ্বর মেপে দেখেছেন? মোহ এবারও নিরুত্তর রয়। মনন এবার গলার স্বর কিছুটা নরম করে প্রশ্ন করে, কথা বলবেন না মোহ? মোহ আসলেই আর কথা বলে না, বরং সোজা কলটা কেটে দেয়। কন্ট্যাক্ট লিস্ট থেকে মননের নাম্বারটাও ডিলিট করে দেয়। মনে এসে ভিড় করে অভিমান। ভিড় জমানো অভিমান বুকে পুষে মোহ ঠিক করে সে কখনোই লোকের সাথে কথা বলবে না। কেন বলবেস না সে জানে না। মোহর ভাবনার মাঝেই আরও একবার তার ফোন বেজে ওঠে। এবার সে সোজা ফোন সুইচ অফ করে ফেলে। কারো কল রিসিভ করবে না সে, কারোর সাথে কথা বলবে না। মনন হতাশ ভঙ্গিতে ফোন হাতে বিছানায় বসে আছে। আচমকা কলের শব্দে ঘুম ভেঙে স্ক্রিনে মোহর নাম দেখে যেমন খুশি হয়েছিল সে, এখন একই রকম শূন্যতা অনুভব করছে। মেয়েটা আসলেই তার সাথে আর কথা বলতে চায় না। দায় কি সম্পূর্ণ মননের? মনন অন্ধকার রুমে শূন্যের দিকে তাকিয়ে থেকে উপলব্ধি করে বুকের ভেতর ক্রমাগত কিছু একটা ভেঙে চলেছে, ঠিক নদীর পাড় ভাঙার মতো। মনন টের পায় বুকের ওখানটায় বড় একটা গরমিল ঘটে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু তাকেই সেটা তার বুঝে আসছে না। মননের স্থির দৃষ্টিতে কোনো হেলদোল দেখা যায় না, কেবল বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসটা লক্ষণীয় হয়। মনন হসপিটালে এসেছে ঘন্টা 2 হবে। ওপিডিতে বেশ কয়েকজন পেশেন্টকে দেখা মাত্র উঠল সে। এইমাত্র ইমার্জেন্সি ইউনিট থেকে একটা কল এসেছে তার কাছে। তার একটা কেচের পেশেন্টকে ইমার্জেন্সিতে হসপিটালে নিয়ে আসা হয়েছে। মননের গিয়ে ব্যাপারটা দেখতে হবে। 2 হাতে গ্লাভস এবং মুখে মাস্ক পরে নিয়ে মনন সরাসরি ইমার্জেন্সি ইউনিটে চলে যায়। নার্সের থেকে সার্বিক পরিস্থিতি জেনে নিয়ে চলে যায় পেশেন্টের চেক আপ করতে। অবস্থা খুব একটা সুবিধার না। মনন দ্রুত নার্সদের ডেকে বলে বাচ্চাটাকে সিসিইউতে শিফট করার ব্যবস্থা করতে, সেই সঙ্গে বেশ কিছু টেস্টও সম্পন্ন করতে। মনন ততক্ষণে সিনিয়রকে কেচের ব্যাপারে ইনফর্ম করে ফেলবে। তড়িঘড়ি করে যখন মনন ইমার্জেন্সি ইউনিট থেকে বের হতে নেবে, আচমকা তার চোখ যায় বেড নং 8-এর দিকে। মননের চোখে মুখে উদ্বেগ ফুটে ওঠে। এগিয়ে যায় সেই পানে। বেডের কাছে গিয়ে একবার দেখে মানুষটাকে। ঘুমন্ত অবস্থায় যে শুয়ে আছে তার পাশের টেবিলে থাকা ফাইলটা হাতে তুলে নিয়ে মনন দেখতে থাকে পেজ উল্টে পাল্টে। একজন নার্স এগিয়ে আসতেই চিন্তিত গলায় প্রশ্ন করে, অ্যাডমিট হয়েছে কখন? ভোর রাতে। ডক্টর? লাস্ট টেম্পারেচার কখন চেক করেছিলেন? নার্সটা খানিকটা অবাক হয় মননের আগ্রহ দেখে। মননকে তারা চিনে। ভিন্ন ডিপার্টমেন্টের ডক্টরের এই পেশেন্টের প্রতি আগ্রহের কারণ খুঁজে পায় না সে, তবুও জবাব দেয়, আধা ঘন্টা আগে মেডিসিন দেওয়া হয়েছে। আশা করছি তার ঘন্টা 2-এর মধ্যেই টেম্পারেচার কিছুটা কমবে। মনন কিছু বলতে নিয়েও আর বলে না। নার্সটা বলে ওঠে, ডক্টর? আপনি যেতে পারেন, অসুবিধা নেই। নার্স চলে যেতে মনন চোখ ফিরিয়ে তাকায় সাদা বিছানায় কাত হয়ে শুয়ে ঘুমিয়ে আচ্ছন্ন থাকা পেশেন্টের দিকে। এই ইমার্জেন্সি ইউনিটে ভর্তি আর 10টা পেশেন্টের মতো নয় সে মননের কাছে, বরং হয়তো বিশেষ কেউ, যার প্রতি মননের চিন্তার পরিমাণটাও বিশেষ। মনন লক্ষ্য করে মোহর ওজন বুঝি আরও অনেকটা হ্রাস পেয়েছে। সে এগিয়ে গিয়ে নিজের এক হাতের গ্লাভস খুলে হাত রাখে তার কপালে। মেপে নেয় মোহর তাপমাত্রার পরিমাণ। একদম পুড়ে যাচ্ছে। মনন হাত সরিয়ে নেবার পূর্বে মোহ দুর্বল চোখ মেলে তাকায়। সাদা মাস্কের আড়ালে থাকা মানুষটার কেবল চশমা পরিহিত চোখ জোড়া উন্মুক্ত। মোহ হঠাৎ যেন চিনতে পারে না, প্রশ্ন করে, কে? ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে থেকে মনন জবাব দেয়, আমি মরণ।
মোহ কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে থেকে চোখ জোড়া নামিয়ে নেয়, তাকায় না আর ভুল করেও। পরক্ষণে স্কার্ফটা হাতটা নিয়ে মুখ ন্যাড়া মাথা দুটোই ঢেকে নেয়। মনন লক্ষ্য করে তা। মোহর সাথে বলার মতো অনেক কিছু থাকলেও এই মুহূর্তে তার হাতে সময় নেই, তাই হাত ঘড়িতে সময়টা দেখে নিয়ে মোহকে উদ্দেশ্য করে বলে, রাতে মেসেজ করব, কাইন্ডলি ফোনটা সুইচ অন করে তা দেখবেন। গেট ওয়েল সুন। আমার একটা এমার্জেন্সি কেস দেখতে হবে, এখন যাই। আচ্ছা। মোহ তবুও চোখ তুলে তাকায় না। যাওয়ার হলে যাক, মোহ কি কৈফত চেয়েছে? তাহলে এই লোক সেদে কেন তাকে কৈফত দিচ্ছে? মনন চলে যায়। মোহ এবার চোখ তুলে তাকায়। হঠাৎই নিজে হাত বাড়িয়ে নিজের কপাল ছোঁয়। ওই ডাক্তার এখানে ওই ছুঁয়েছিল একটু আগে। মোহর হঠাৎই মনে হয় ওই হাতে ছোঁয়া বুঝি এখনও তার কপালে লেগে আছে। কি অদ্ভুত, এমন কেন মনে হচ্ছে? মনন বাসায় ফিরতেই দেখে দাদু সোফায় বসে টিভি দেখছে। আশেপাশে তাকিয়ে এসে প্রশ্ন করে, আব্বু এখনো ফিরেনি? না, কলিগদের সাথে ডিনার করব জানিয়েছি, ফিরতে দেরি হবে। মনন কিছু না বলে রুমের দিকে যেতে নিলেই আলী আকবর সাহেব বলে ওঠে, ফ্রেশ হয়ে আসো, কথা আছে তোমার সাথে। মনন অবাক হয়। দাদুর গলা বেশ সিরিয়াস শোনাচ্ছে। রুমে এসে ফ্রেশ হতে হতে সে ভাবতে থাকে দাদুর হঠাৎ তার সাথে কি এমন জরুরি কথা আছে। দাদু কি আবার বিয়ের ব্যাপারটা নিয়ে কথা তুলবে? বিয়ের ভাবনাতেও মনন বিরক্ত হয়। মনে মনে কথা সাজাতে থাকে দাদুকে কি বলে এই ঝামেলার আলাপ থামাচাপা দিবে। গোসল সেরে মনন রুম থেকে বের হয়ে গিয়ে দাদুর পাশে সোফায় বসে। গা অনেকটা সোফা এলিয়ে দিয়ে রিমোট নিয়ে খেলার চ্যানেলে দিয়ে ক্লান্ত গলায় শুধায়, বলো কি বলবে? আলী আকবর সাহেব নাতিকে লক্ষ্য করে তীক্ষ্ণ দৃষ্টি মেলে। অতঃপর উঠে গিয়ে সোজা টিভির সুইচটা অফ করে দেয়। মনন তাতে অবাক হয়। তাকে আরও অবাক করে দিতে আলী আকবর সাহেব এসে নাতির চোখ থেকে চশমাটা খুলে নেয়। চশমা ছাড়া মননের কাছের জিনিস স্পষ্ট দেখতে অসুবিধা হয়। সে চোখ ডলতে ডলতে সোজা হয়ে বসে বলে, চশমা কেন নিলে? আলী আকবর সাহেব যত্নের সহিত নাতির চশমার গ্লাসটা পরিষ্কার করতে ব্যস্ত। তিনি মননের প্রশ্নের জবাব না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে, বিয়ে করতে না চাওয়ার পিছনে কি এমন কোনো কারণ আছে যা আমি কিংবা তোমার আব্বু জানে না? মনন বোকার মতো তাকিয়ে থাকে। দাদুর প্রশ্নের অর্থ বুঝতে পারছে না সে। আলী আকবর কায়সার এবার পরিষ্কার চশমাটা মননের চোখে পরিয়ে দিয়ে তার পাশের সোফায় বসে। আবারও প্রশ্ন করে, কি লুকাচ্ছ তুমি আমাদের থেকে? মনন অবাক গলায় বলে, আমি কি লুকাবো তোমাদের থেকে? তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে। মননের মনে পড়ে না সে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কখনো কিছু লুকিয়েছে কিনা দাদু এবং আব্বুর কাছে। সে জবাব দেয়, না তো। আলী আকবর সাহেব এবার গলা ছেড়ে বলতে থাকে, সন্ধ্যায় আমি পেপার আর স্টাবলার খুঁজতেছিলাম কিছু কাজে। আমার রুমে না পেয়ে আমি তোমার রুমে যাই। তখন তোমার টেবিলের ড্রয়ারে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। রুমালে পেঁচানো এক মুঠো চুল। আমার ধারণা মতে ওই লম্বা চুলগুলো একটা মেয়ের। মনন হঠাৎই অপ্রস্তুত হয়ে পড়ে। আলী আকবর সাহেবের দৃষ্টি এড়ায় না তা। তিনি সোজাসাপটা বলেন, একটা মেয়ের চুল তোমার কাছে থাকার কোনো যুক্তিগত কারণ আছে তোমার কাছে? নাকি ব্যাপারটা এমন যে তুমি কাউকে পছন্দ করো কিন্তু সে তোমার প্রতি আগ্রহী না, তাই তুমি তার ওপর ব্ল্যাক ম্যাজিক করার প্ল্যান করছো? মনন চেঁচিয়ে ওঠে, নো ওয়ে, এরকম কিছুই না। তোমার কি করে মনে হলো এত ফালতু একটা কাজ আমি করব? তাহলে আমাকে এর যথাযথ কারণ বলো। মনন গম্ভীর স্বরে বলে। কোনো কারণ নেই। বলেই সেখান থেকে প্রস্থান করে সে। আলী আকবর সাহেব সন্ধিয়ান দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। ওনার মনে হচ্ছে মনন আসলেই তাদের থেকে কিছু একটা লুকোচ্ছে। কি হতে পারে তা? মনন রুমে ফিরে সবার আগে একটা ছোট্ট স্টোরেজ বক্স খুলে বের করে। অতঃপর সেটাতে মোহ সম্পর্কিত জিনিসগুলো তুলে রেখে তা বাক্সবন্দি করে। এই বক্স এভাবে যেখানে সেখানে ফেলে রাখাটা ঠিক হবে না মনে হয় তার। তাই সে সেটাকে সোজা আলমারিটাতে একটা লকার ড্রয়ারের ভেতর রেখে ক্ষান্ত হয়। বিছানায় বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে মনন। আপাততর জন্য দাদু চুপ হয়েছে, কিন্তু ব্যাপারটা যদি আব্বুর কান পর্যন্ত যায় তখন দাদু আর আব্বু দুজন দুদিক থেকে তাকে চেকে ধরে। ভয়ঙ্কর একটা ব্যাপার হবে তা। মনন তখন কি জবাব দেবে? সে তো ঠিকঠাক বানিয়ে একটা মিথ্যা কথাও বলতে পারে না। মিথ্যা বলার পর কেউ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই তার হাসি পায়, আর হেসে মনন যায় ফেসে। মনন কিছুক্ষণ স্থির বসে রয়। আচমকা তার কিছু একটা মনে পড়ে। সঙ্গে সঙ্গে সে ফোন বের করে মোহর নাম্বার একটা মেসেজ করে। মেসেজ পাঠানোর শেষে মনন দুহাতের ফিঙ্গার ক্রস করে মনে মনে বিড় করে বলতে থাকে, প্লিজ সুইচ অন ইউর ফোন মোহ, ফর গডস সেক।
শেষ রাতে প্রকট রূপ ধারণ করা জ্বরটা মোহ হসপিটালে অ্যাডমিট হওয়ার পর দুপুরের আগেই নেমে যায়। তাই দুপুরেই বাবার সাথে মোহ আবার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে গোসল এবং খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে মাত্র উঠেছে সে। শরীরটা এখন কিছুটা চাঙ্গা লাগছে। শিহান এইমাত্র এক বাটি আনার ছিলে এনে মোহকে ধরিয়ে দিয়ে গিয়েছে। কড়া গলায় বলেছে যেন মোহ সবটুকু খায়। শিহানের ভাষ্য মতে সব রোগের মহা ওষুধ হলো ঠিকঠাক খাওয়া দাওয়া করা, কিন্তু তার মেয়ে খাবার নিয়ে প্যাংছামি করাতেই মোহর শরীর ঠিক থাকছে না। তাই এখন থেকে মোহকে 3 বেলা জায়গায় 7 বেলা খেতে হবে। খেতে ইচ্ছে না করলেও খেতে হবে। আর যদি ভুলেও প্যাংছামি করেছে তাহলে শিহান তাকে সোজা ধরে বেঁধে হসপিটালে নিয়ে গিয়ে ডক্টরকে বলে দেবে যেন মোহকে গ্রাফিল ইঞ্জেকশনের ডোজ দেওয়া হয়। নিজের বাবার এমন চরম নিষ্ঠুরতায় মোহ বিরক্ত। আগের বাবাই তো ভালো ছিল, সারাদিন কাজ নিয়ে পড়ে থাকতো। এই বাবা নং 2.0 এডিশন মোহর হজম হচ্ছে না। কেমন ধমক, হুমকি চোখ রাঙানোর উপর রেখে মোহকে শাসনে রাখছে সারাদিন। মোহ একটা একটা করে আনারের দানা মুখ দিয়ে চিবোচ্ছে। পাশে কুশনের উপর রাখা ল্যাপটপে চলছে ডোরেমন মুভি। মোহ মনোযোগ দিয়ে তা দেখছে। হঠাৎই মুভিতে নবিতার করা বোকার মতো কাজের প্রতিক্রিয়ায় মোহ বিরক্তি নিয়ে বলে ওঠে, শালা মদনা কোথাকার। বলতেই মোহর হঠাৎ মননের কথা মনে পড়ে। মনে পড়ে যায় সকালে মননের বলা কথাটা, রাতে মেসেজ করব, কাইন্ডলি ফোনটা সুইচ অন করে তা দেখবেন। মোহ আর চোখে তাকায় নিজের ফোনের দিকে। ফোনটা হাতে নিয়েও আবার পাশে ফেলে দেয়। ভুলেও এই ফোন সে সুইচ অন করবে না। পরক্ষণে আবার তার লোভী মন তাকে বলে, অন কর, কী বা হবে, শুধু মেসেজটা দেখবি, রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলেই হবে। লোভী মনকে জিতিয়ে দিয়ে মোহ ফোনটা অন করে। হাজারটা নোটিফিকেশনকে পুরোপুরি ইগনোর করে নিজের মনোযোগ স্থির করে গতকাল ডিলিট করে দেওয়া নাম্বারটা হতে আগত মেসেজের প্রতি। মোহ ভুল করে হলেও গতকাল আপনার কলটা আমার কাছে কেন এসেছে একবার ভেবে দেখেছেন? মোহ মেসেজটা মনোযোগ দিয়ে পড়ে, অথবা চিন্তায় পড়ে যায়, যেন বিরাট কোনো ইকুয়েশন সলভ করতে দেওয়া হয়েছে তাকে। সে বেশ কিছুক্ষণ ভেবে রিপ্লাই দিয়ে বসে। আমি কি জানি। রিপ্লাই দিতেই মোহর খেয়াল হয় সে ঠিক করেছিল এই লোকের মেসেজের কোনো রিপ্লাই সে দিবে না। মোহ বিরক্ত হয় নিজের প্রতি। মাথার আগে কাজ করে তার। মোহ ভাবে তার উচিত আবার ফোনটা সুইচ অফ করে দেওয়া, কিন্তু সে ফোন সুইচ অফ করে দেওয়ার পূর্বেই তার ফোনে কল আসে, সেই একই নম্বর হতে। মোহ কিছুক্ষণ দ্বিধায় ভুগে, তার কি কলটা রিসিভ করা উচিত হবে। ভাবতে ভাবতে কলটা কেটে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে সে রিসিভ করে, থমথমে গলে শুধায়,